মাননীয় স্পিকার, ৭১ বিধি জরুরি গুরুত্বপূর্ণ সম্পন্ন বিষয়ে মাননীয় ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করছি। আমার উপস্থাপনীয় বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের লক্ষ্য করে সাইবার বুলিং, চরিত্র হনন ও ভুয়া তথ্য প্রচার প্রতিরোধ প্রসঙ্গে। মাননীয় স্পিকার, প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে সাইবার অপরাধও দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে বিরোধী মত পোষণকারী ব্যক্তিদেরকে এবং নারীদেরকে লক্ষ্য করে সাইবার বুলিং, চরিত্র হনন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা AI ব্যবহার করে ভুয়া ছবি, ভিডিও এবং বিভ্রান্তিকর তথ্য প্রচারের ঘটনা সামাজিকভাবে বেড়ে যাচ্ছে। এসব অপপ্রচারের ফলে একজন নারী সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন, মানসিকভাবে ভেঙে পড়ছেন এবং কোনো ক্ষেত্রে চরম হতাশার শিকার হচ্ছেন। মাননীয় স্পিকার, আমরা শুনেছি আইএমএ জাহিলিয়া যুগে একটি কন্যা সন্তানকে জীবন্ত কবর বা পুঁতে ফেলা হতো, কিন্তু আমরা এই বিশ্বায়নের যুগে, ডিজিটালাইজেশনের যুগে আমরা দেখছি একজন নারী কিভাবে তথ্য প্রযুক্তির অপব্যবহার করার ফলে মানসিকভাবে মৃত্যুর মুখে যাচ্ছে এবং কোনো ক্ষেত্রে একজন নারী আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নিচ্ছেন। কিন্তু মাননীয় স্পিকার, আজকের এই যে পরিস্থিতি, এটা কিন্তু একদিনে হয়নি। দীর্ঘ 17 বছর এই বাংলাদেশে কোনো আইনের শাসন ছিল না, মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারেনি, গণতন্ত্র ছিল না। এই গণতন্ত্রহীন বাংলাদেশে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার গত 20 বছর আগে যে বৃক্ষ রোপণ করেছিলেন সেটির কুফল এখন আমরা দেখতে পাচ্ছি। গত 17 বছরে এই শেখ হাসিনার সরকার বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরকে দুর্বল করে দেওয়া হয়েছে, ভেঙে ফেলা হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান থেকে শুরু করে আজকে এই যে সামাজিক অবক্ষয়, সেটিও কিন্তু এই দীর্ঘ দুঃশাসনেরই ফসল। মাননীয় স্পিকার, আমরা জেনেছি বর্তমান সরকার এ বিষয়ে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন, কিন্তু আমার কথা হচ্ছে, আমার বিশ্বাস দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে এদেশে এসিড সন্ত্রাস দমন করেছিলেন, তার দৃঢ় নেতৃত্বে এবং সময়োযোগী সিদ্ধান্তে এবং কঠোরভাবে এই এসিড সন্ত্রাসের মাধ্যমে যে পদক্ষেপ নিয়েছিলেন, সেই পদক্ষেপ কিন্তু সারা বাংলাদেশের মানুষ কিন্তু উপভোগ করতে পেরেছে। তা আমি বলতে চাই, আজকে সাইবার অপরাধের সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত, কঠোর এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। মাননীয় স্পিকার, একজন নারীর কান্না কোনো দলের নয়, একজন নারী কোনো একমাত্র শেখ হাসিনা ছাড়া এখানে কোনো সরকারি দল নেই, এখানে কোনো বিরোধী দল নেই, সকল নারীর কান্নাই কিন্তু একরকম। অতএব সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার বুলিং, চরিত্র হনন ও AI দিয়ে কন্টেন্ট ও তথ্য প্রযুক্তির অপব্যবহারের সঙ্গে জড়িত অপরাধীদের বিরুদ্ধে দ্রুত কার্যকর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য এবং মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এবং নারীদের জন্য নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে আমি সদয় দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী জনাব ফকির মাহবুব আনামকে তার এই বিষয়ে সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। এবং ধন্যবাদ মাননীয় MP সেলিনা সুলতানাকে। এটা সময় উপযোগী একটা প্রশ্ন করেছেন উনি। সাইবার সুরক্ষা আইন কিন্তু অলরেডি এক্সিস্টেড, কিন্তু অনেক সময় আনফর্চুনেটলি প্রয়োগ হয় না। তো আমি আপনার সুরক্ষা আইনটা 26-25 নাম্বার ধারাটা আমি পড়ছি এখন। যদি কোনো ব্যক্তি ওয়েবসাইট বা অন্য কোনো ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যম ইচ্ছাকৃতভাবে বা জ্ঞাতসারে অন্য কোনো ব্যক্তিকে ব্ল্যাকমেইলিং বা যৌন হয়রানি বা রেভেঞ্জ পর্ন বা ডিজিটাল শিশু যৌন নিপীড়ন সংক্রান্ত উপাদান, চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ ম্যাটেরিয়াল বা সেক্স টর্শন করিবার অভিপ্রায়ে
সৃষ্ট বা প্রাপ্ত বা সংরক্ষিত কোনো তথ্য, ভিডিও চিত্র, অডিও ভিজুয়াল চিত্র, স্থির চিত্র, গ্রাফিক্স বা অন্য কোনো উপায়ে ধারণকৃত বা এডিটকৃত কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা নির্মিত অথবা এডিটকৃত ও প্রদর্শনযোগ্য এরূপ কোনো তথ্যপাত্র প্রেরণ, প্রকাশ, প্রচার করেন বা প্রেরণ করেন, এইসব হুমকি প্রদান করেন যা ক্ষতিকর বা বিপজ্জনক, তাহলে উক্ত ব্যক্তির অনুরূপ কার্য হবে একটি অপরাধ। যদি কোনো ব্যক্তি উপধারা 1 অধীনে কোনো অপরাধ সংগঠন করেন, তাহলে তিনি অনধিক 2 বছর কারাদণ্ডে বা অনধিক 10 লক্ষ টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। 3 নম্বর, যদি কোনো ব্যক্তি উপধারা 1 অধীনে অপরাধ কোনো নারী বা অনূর্ধ্ব 18 বছরের কোনো শিশুর বিরুদ্ধে সংগঠন করেন, তাহলে তিনি অনধিক 5 বছর কারাদণ্ডে বা অনধিক 20 লক্ষ টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। তবে সাম্প্রতিক সময়ে প্রযুক্তির দ্রুত পরিবর্তন, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যাপক বিস্তারের ফলে ডিপ ফেক, এআই নির্ভর ছবি, ভিডিও, অডিও এবং বিভিন্ন ধরনের মানহানিকর, বিভ্রান্তিকর কন্টেন্ট অত্যন্ত সহজে তৈরি এবং প্রচার করা হচ্ছে। উক্ত প্রেক্ষাপটে বিদ্যমান আইনেও আরও যুগোপযোগী এবং কার্যকর করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এই লক্ষ্যে সরকার সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে। মাননীয় স্পিকার, প্রস্তাবিত সংশোধনীতে কোনো ব্যক্তিকে মানহানি বা হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে কেউ যদি এআই সৃষ্টি বা সম্পাদিত কন্টেন্ট প্রচারকে স্পষ্টভাবে অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে এই ধরনের অপরাধের ক্ষেত্রে শাস্তির পরিমাণ বৃদ্ধি এবং মানহানির একটি সুস্পষ্ট সংজ্ঞা সংযোজনের প্রস্তাব করা হয়েছে, যাতে একদিকে প্রযুক্তি নির্ভর নতুন ধরনের অপরাধ কার্যকরভাবে মোকাবেলা করা যায় এবং অন্যদিকে আইন প্রয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় ভারসাম্য এবং ন্যায্যতা বজায় থাকে। এছাড়াও সাইবার স্পেসে ব্যক্তি, জনসাধারণ, প্রতিষ্ঠান বা রাষ্ট্রকে বিভ্রান্ত, প্রতারিত বা ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে কোনো মিথ্যা, বিকৃত বা বিভ্রান্তিকর তথ্য তৈরি, প্রকাশ ও প্রচারককেও আইনগত কাঠামো আওতায় আনা এবং মানহানিকর তথ্য, গুজব এবং অপতথ্য দ্রুত অপসারণ বা ব্লকের বিধান আরও সুস্পষ্ট করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিদ্যমান আইন অনুযায়ী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক তথ্যপাত্র বিশ্লেষণপূর্বক নির্ধারিত প্রক্রিয়ায় সংশ্লিষ্ট প্রযুক্তি কোম্পানি বা সামাজিক যোগাযোগের মাধ্যমে প্ল্যাটফর্মকে কন্টেন্ট অপসারণ বা ব্লকের জন্য অনুরোধ করা হয় এবং তাদের সহযোগিতা মাধ্যমে এই ধরনের কন্টেন্ট অপসারণ সম্ভব হয়। এই বাস্তবতা বিবেচনায় আন্তর্জাতিক প্রযুক্তি প্ল্যাটফর্মগুলির সঙ্গে সময়সীমা ভিত্তিক কন্টেন্ট অপসারণ সংক্রান্ত বা কন্টেন্ট টেকডাউন সংক্রান্ত চুক্তি সমন্বয় এবং প্রয়োজনীয় বিধিমালা প্রণয়নের ক্ষমতা আইনে সংযোজন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। আমি মাননীয় স্পিকার, অনেক সময় এরকম আমি কমপ্লেন পাচ্ছি এবং অ্যাকর্ডিংলি আমি বিটিআর চেয়ারম্যান সাহেবকে অনেকবার বলেছি। মাননীয় মন্ত্রী, আমি একটু আপনাকে থামাতে চাই। পরবর্তীতে এই ধরনের কোশ্চেনের আনসার যারা আপনাকে অ্যাসিস্ট করে একটু ভালোভাবে প্রিপারেশন করে এখানে আসবেন। ওনার যে কোশ্চেন বা কনসার্ন ছিল সেটা আনসার আসছে না এখানে। আমি আপনাকে পুরোটা পড়ি, আপনার আমাকে পুরোটা পড়তে দেন। আরও রয়ে গেছে। তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি বর্তমানে অনলাইনে প্রচারিত ক্ষতিকর কন্টেন্ট, ভুয়া তথ্য, গুজব শনাক্তকরণ, বিশ্লেষণ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সহায়তা করছে। একই সঙ্গে সাইবার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। দেশের জেলা ও উপজেলা পর্যায়ে আইসিটি কার্যালয়ে সাইবার নিরাপত্তা সেবা হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে, যাতে সাধারণ নাগরিক সহজে সাইবার নিরাপত্তা সংক্রান্ত পরামর্শ ও প্রাথমিক সহায়তা গ্রহণ করতে পারেন। স্থানীয় পর্যায়ে সাইবার সক্ষমতা বৃদ্ধি পায়
এছাড়া জেলা পর্যায়ে জেলা প্রশাসক, উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতি করে কিশোরীদেরকে সাইবার অপরাধে জড়িত হওয়া প্রতিরোধ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কিশোরীদের সাইবার অপরাধ প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। ডিজিটাল হ্যারাসমেন্ট বা সাইবার বুলিংয়ের শিকার নারীদের তাৎক্ষণিক আইনি সহায়তা পেতে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির হেল্পলাইন নাম্বার 333 অথবা রিপোর্ট হ্যারাসমেন্ট @ncsa.gov.bd এর অভিযোগ প্রেরণ করলে প্রাথমিক অনুসন্ধান ও ফ্যাক্ট চেকিং করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে প্রেরণ করা হয়। এছাড়া নাগরিকদের সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগ গ্রহণ, মূল্যায়ন ও সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা বা দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানে দ্রুত প্রেরণ, অভিযোগ অগ্রগতি ও পর্যবেক্ষণ এবং সমন্বিত প্রতিরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সাইবার ইনসিডেন্ট রিপোর্টিং সিস্টেম নামে মন্ত্রী কয় পাতা আপনার? আমাদের টাইম এটাই শেষ। একটি কেন্দ্রীয় সফটওয়্যার প্ল্যাটফর্ম উন্নয়ন করা হয়েছে। আমরা মাননীয় স্পিকার, আমরা কি করেছি এটা যদি আপনি না শোনেন তাহলে তো হবে না। টু দ্য পয়েন্টে শুনতে চাই, ওনার যে অ্যাংজাইটি এন্ড Okay. কনসার্নটা আছে। ইউ আর মেকিং এ স্টেটমেন্ট আমরা রেফারিং ল। ওকে, থ্যাংক ইউ মাননীয় স্পিকার। সাইবার সুরক্ষা সংশোধন আইন 2026-এর একটা খসড়া পর্যালোচনা আবার চূড়ান্ত করেছেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 5 সদস্য বিশিষ্ট একটা মন্ত্রিসভা কমিটি গঠন করে দিয়েছেন উনি। এবং আমরা এখন যেসব কন্টেন্ট নিয়ে আমরা কথা বলি, অ্যাজ আই সেড, বিটিআরসি চেয়ারম্যান সাহেবের কাছে যখন আমরা এই কমপ্লেনগুলি দিই, স্পেশালি ক্যারেক্টার অ্যাসাসিনেশন যেগুলি হয়, এগুলি নিয়ে কিন্তু ওনারা বলেন যেমন ব্যক্তিগত ক্যারেক্টার অ্যাসোসিয়েশন নিয়ে তারা এগুলি করতে চায় না। আমরা বিটিআরসির মাধ্যমে ইউটিউবকে কথা বলেছি, আমরা টিকটকের সাথে কথা বলেছি, আমরা সোশ্যাল মিডিয়াতে কথা বলেছি। তারা শুধু বলতে চায় দেশে কোনো অস্থিরতা, এমন কিছু কন্টেন্ট যদি অস্থিরতা সৃষ্টি করে অথবা কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন কন্টেন্টগুলি ওনারা সরাতে চায়। কিন্তু ব্যক্তিগত অ্যাসোসিয়েশন যেগুলিতে হয় ওনারা সহজে সরাতে চায় না। আমরা চেষ্টা করেছি। এর জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কদিন আগে একটা কমিটি করে দিয়েছেন, 5জন মন্ত্রিসভাকে নিয়ে একটা সুরক্ষা কমিটি করে দিয়েছেন। এই কমিটিতে আমরা আরও আলোচনা করে সময় উপযোগী আমরা একটা সিদ্ধান্ত নেব ইনশাল্লাহ। থ্যাংক ইউ, ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী বাহাদুর। মাননীয় সদস্য, আপনার কোনো কোয়েশ্চেন থাকলে স্পেসিফিক্যালি কোয়েশ্চেন করেন। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট আপনার প্রশ্ন হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই নির্ভর ভুয়া ছবি ভিডিও কয়েক মিনিটেই ভাইরাল হয়ে যায়। এ ধরনের ভুয়া কন্টেন্ট দ্রুত শনাক্ত, অপসারণ এবং জড়িত অপরাধীদেরকে 24 ঘন্টায় আইনের আওতায় আনতে বিশেষ সাইবার রেসপন্স টিম এবং ভুক্তভোগীদের জন্য সাপোর্টের জন্য ওয়ান স্টপ সাইবার সাপোর্টের কোনো নীতিমালা বা কোনো সিদ্ধান্ত সরকারে আছে কিনা আমি আপনার মাধ্যমে জানতে চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার। অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী, ধন্যবাদ আপনাকে। জি মাননীয় স্পিকার, আমি একটু আগে যেটা বললাম, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে একটা 5 সদস্য বিশিষ্ট একটা মন্ত্রিসভা কমিটি গঠন হয়েছে। আমরা এই সপ্তাহে একটা মিটিং করব, আমরা আলোচনা করব এবং সময় উপযোগী আমরা সিদ্ধান্ত নিব। শুধু আমাদের মা বোনরা, আমরা সবাই কিন্তু সাফারার, নো ডাউট অ্যাবাউট দ্যাট। আমরা সিরিয়াসলি উই হ্যাভ টেকেন দ্য টাস্ক। ইনশাল্লাহ নিশ্চয়ই উইল কাম আপ উইথ সাম সলিউশন। থ্যাংক ইউ। কুষ্টিয়া 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আমির হামজা, সময় 1 মিনিট। ওয়ালাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাদক দ্রব্যের ব্যবহারের মাধ্যমে মাদক সংক্রান্ত অপরাধ বাংলাদেশের সামাজিক কাঠামো ও নিরাপত্তার জন্য একটি ক্রমবর্ধমান হুমকিতে পরিণত হয়েছে। এই সংকট মোকাবেলায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 প্রণয়নকালে পৃথক মাদক ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার মাধ্যমে মাদক সংক্রান্ত অপরাধের দ্রুত কার্যকর বিচার নিশ্চিত করা, অধিকাংশ মাদক শ্রবণের মাধ্যমে মাদক সেবীরা চুরি, খুন, ধর্ষণ, ছিনতাই এবং ডাকাতি এই সমস্ত কাজে জড়িয়ে পড়ছে। দেশের বিভিন্ন এলাকায় বিষয়টি কঠোরভাবে দমন করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সত্ত্বেও
কার্যকর কোনো ফলাফল দেখা যাচ্ছে না। তাই কোরআনে বর্ণিত আমি 3টি আইনের কথা বলতে পারি। সূরা বাকারার 219 নম্বর আয়াতে, সূরা নিসার 43 নম্বর আয়াতে, সূরা মায়েদার 90 নম্বর আয়াত। মাননীয় স্পিকার, আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। মোহাম্মদ আলী আসগার, পাবনা 3, সময় 1 মিনিট। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাই যে একটি জনগুরুত্ব সম্পন্ন একটি বিল মহান সংসদে উত্থাপন করেছেন। মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে এই বিলের ব্যাপারে আমার কোনো দ্বিমত নেই, তবে আমি কিছু প্রস্তাবনা দিয়েছি এবং এটা ছাঁটাই বাছাই কমিটিতে প্রেরণের জন্য আমি বিনীত অনুরোধ রাখব। তদন্তের ক্ষেত্রে মাদকের উৎস, অর্থায়ন, পরিবহন, সরবরাহ ও এ থেকে লাভবান ব্যক্তিদের শনাক্ত করার বাধ্যবাধকতা এখানে রাখা হয়নি। যথাযথ জব্দ তালিকা প্রস্তুত, আলামত সংরক্ষণ, রাসায়নিক পরীক্ষার প্রতিবেদন এবং সাক্ষ্য ব্যবস্থাপনার দুর্বলতার কারণে মামলার বিচার পর্যায়ে গিয়ে দুর্বল হয়ে যেতে পারে। তাই প্রস্তাবিত আইনে সংঘবদ্ধ মাদক অপরাধ, মাদক সিন্ডিকেট, গডফাদার ইত্যাদি তাদেরকে এখানে শনাক্ত করে বড় শাস্তির ব্যবস্থা রাখা দরকার। তাই ধন্যবাদ মাননীয় সদস্য। জনাব আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারী 2, নেই। জনাব মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ, শেরপুর 1, সময় 1 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। একটা ঘটনা মনে পড়লো আর কি। 2019 সালে গ্রেপ্তার হয়েছিলাম, বাড্ডা থানায় আছি রিমান্ডে। একজন মাদক ডিলার সে আসছে, উপস্থিত হয়েছে, বলছে যে এরকম ঈদের আগে আমারে গ্রেপ্তার করে রাখছে, এটা কি হয়? যে কোনো উপায় আমাকে ছাড়ার ব্যবস্থা করে দেন। এবং ঘটনাক্রমে দেখা গেছে যে তাকে ওখান থেকে ঈদের আগেই ছেড়ে দিয়েছে। আজকে 19 সাল না, 2026, কিন্তু একই টাইপের সাপ লুডু খেলা দেখছি মাননীয় স্পিকার। ধরা হচ্ছে, বের হয়ে যাচ্ছে, অথবা তার ডান হাত বাম হাত আছে, তাদের মাধ্যমে মাদক চলছেই। এই ব্যবস্থা যদি চলতে থাকে তাহলে আমাদের সমাজে মাদকের যে ভয়াবহ সবল, এখান থেকে আমরা বাঁচতে পারবো না। এই জন্য আমি মনে করি যে এটার সাথে আরো বেশি যাচাই বাছাইয়ের স্বার্থে জনমত যাচাই করা দরকার, এবং একই সাথে এটাকে বিশ্লেষকদের দিয়ে বাছাই করতে পারলে আমার মনে হয় যে আইনটি অধিকতর সংশোধন হবে। এই বিষয়ে আমি দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ইসলামী ব্যাংক দখল করার পায় তারা শুরু করেছে। আওয়ামী লীগ 9 সালে ক্ষমতা এসেছিল, এস আলমের মাধ্যমে ইসলামী ব্যাংক দখল করা শুরু করেছে 18 সাল থেকে। বিএনপি 26 সালে ক্ষমতা এসেছে, 26 সালেই ইসলামী ব্যাংক দখল করার পায় তারা শুরু করেছে তাদের দলীয় নেতা আর এস আলমের বেয়াই আর শ্বশুরের মাধ্যমে। গত পরশুদিন ইসলামী ব্যাংকে আরেকজনকে ফিরিয়ে আনা হয়েছে, সরাসরি এস আলমকে ফিরিয়ে আনতে পারে নাই। চক্ষু লজ্জার ভয়ে এস আলমের বেআইকে আবার নতুন করে ইসলামী ব্যাংকে ফিরিয়ে এনেছে। অথচ এই এস আলম আওয়ামী লীগের সময়ে বাংলাদেশের মানুষের ব্যাংকে রাখা প্রায় 99,000 কোটি টাকা দেশের বাইরে লুটপাট করেছে। এই লোকদেরকে বিএনপি আবার পুনর্বাসন করছে, ফিরিয়ে আনছে, শুধুমাত্র ভাগ বাটোয়ারার রাজনীতির কারণে, শুধুমাত্র তাদের মধ্য দিয়ে আবার নতুন করে লুটপাট আর অর্থ পাচারের রাজনীতির কারণে।